তাহলে আগের জায়গা থেকে আমরা শুরু করলাম। আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম আর টি, আর কনস্ট্যান্ট 1 dt। 1 এর ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে কত? এই যেখানে লন অফ এ একটা সমাকলন ধ্রুবক, যেখানে লন অফ এ একটি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। এই জিনিসটা আমরা উল্লেখ করে দিলাম, লন অফ এ একটি সমাকলন ধ্রুবক। দেন আমরা হুম, এখান থেকে আমরা এইদিকে যাব। ঠিক আছে, এখন আমরা এই যে এই পাশ থেকে আমরা এই পাশে গেলাম, এখন আমরা নিচের দিকে যাব। দেন আমরা তাকে ক্যালকুলেশন করব। আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল লন অফ এন প্লাস লন অফ এ। এই দুইটা যদি একসাথে করি তো কি আসবে? লন অফ এন এ। গুণ আকারে থাকলে কি হয়? যোগফল। মাইনাস লন অফ কত? কে মাইনাস এন। লন অফ হচ্ছে কে মাইনাস এন। দেন তোমার ডিসিকেল কত? আর টি। দেন লন অফ এন এ ডিভাইডেড বাই কত? কে মাইনাস এন। বিয়োগ আছে, এর জন্য ভাগ আকারে লিখছি। দেন আমরা আর টি লিখলাম। হ্যাঁ, দেন আমরা এন্টিলন ইউজ করব। এন্টিলন যদি ইউজ করি, ই টু দি পাওয়ার লন অফ কত? এন এ ডিভাইডেড বাই কে মাইনাস, মানে আমরা বেসে ইউজ করি আর কি। তো এটাকে আমরা এন্টিলনও বলতে পারি। দেন আমাদের কি দাঁড়ালো? লন এন্টিলন ক্যান্সেল, এন এ ডিভাইডেড বাই কে মাইনাস এন। দিস ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার আর টি। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কি করব? এন এর মানটা আমরা বের করব। এখান থেকে যদি আমরা এন এর মানটা আমরা বের করি, তাইলে আমাদের এই যে এইভাবে আনতে হবে। এ এন ইকুয়াল টু কত? কে মাইনাস এন ইন্টু ই টু দি পাওয়ার আর টি। ঠিক আছে, ই টু দি পাওয়ার আর টি। এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম, ইকুয়েশন 2 দিলাম। আর প্রথমে যে আমরা লজিস্টিক মডেলটা লিখছিলাম, তাকে আমরা ইকুয়েশন 1 দিচ্ছি। হ্যাঁ, 2 দিলাম আমরা। এখন আমরা যে কাজ করব প্রাথমিক অবস্থায়, হ্যাঁ, টি সমান জিরো হলে, টি সমান 0 হলে আমরা জানি এন জিরো ইকুয়াল টু কত? এন নট, এন নট, অথবা এন ইকুয়াল টু এন নট যদি হয়। তাহলে এখন 2-এ আমরা এই মানগুলো বসাবো। এ এন নট, ঠিক আছে, দিস ইকুয়াল টু কে মাইনাস এন নট। আর ই টু দি পাওয়ার টি এর মান 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। মানে কি? কে মাইনাস এন নট। তাইলে এর মান কত এখানে? এর মানটা হচ্ছে তোমার কে মাইনাস এন নট ডিভাইডেড বাই কত? এখন সমীকরণ 2-এ আমরা এই মানটা বসাবো। সমীকরণ 2-এ আমরা এই মানটা বসাবো। সমীকরণ 2-এ যদি আমরা মানটা বসাই, তাহলে এর মানটা বসিয়ে দাও। কে মাইনাস এন নট ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে তোমার এন নট। দেন সাথে কি আছে? গুণ আছে। এই যেখানে যদি মান বসাই, সাথে এন গুণ আছে। দিস ইকুয়াল টু কে মাইনাস এন, আর সাথে আছে কত? ই টু দি পাওয়ার আর টি। এখন এই অংশকে ক্যালকুলেশন করে আমরা এন এর মান বের করব। এই অংশকে ক্যালকুলেশন করে আমরা এন এর মান বের করব। এতটুকু ক্লিয়ার? রিয়াজ পরে যোগদান করছো, এতটুকু ক্লিয়ার? দেখো। আদাব স্যার। জি, জি স্যার, এই পরে হুম, যেটুকু বুঝতে পারছি স্যার। আচ্ছা। তারপরে দেখো, আমরা এন দ্বারা যদি গুণ করি, কে এন ডিভাইডেড বাই কত? এন দ্বারা গুণ করছি, ডিভাইডেড বাই হচ্ছে তোমার এন মাইনাস এন নট বাই এন নট, ক্যান্সেল থাকলো কত? শুধু এন। দেন আমরা এই যে এই পাশে আমরা লিখলাম কে ইন্টু ই টু দি পাওয়ার আর টি মাইনাস এন ইন্টু ই টু দি পাওয়ার কত? আর টি। তাহলে এন এর মান বের করার জন্য এন যুক্ত সবগুলো এক পাশে লিখতে হবে না? এখন এন যুক্ত সবগুলোকে যদি আমরা এক পাশে লিখি, তাইলে আমাদের কি দাঁড়াবে? দেখো, কে এন ডিভাইডেড বাই হচ্ছে তোমার এন নট, ঠিক আছে, মাইনাস হচ্ছে এন,
প্লাস হচ্ছে এন ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার আর টি, দিস ইকুয়াল টু কত, কে ইন্টু ই টু দি পাওয়ার আর টি। ঠিক আছে। এখন আমরা এন, এখন যদি আমরা এন নট কে লসাগু নিই, তাহলে আমাদের কি থাকবে? এন নট কে যদি আমরা লসাগু নিই, তাহলে আমাদের থাকবে কে এন থাকবে এখানে, মাইনাস এন ইন্টু এন নট থাকবে এখানে, প্লাস এন ইন্টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার আর টি থাকবে এখানে, দেন কে ইন্টু কত, ই টু দি পাওয়ার আর টি। দেন আমরা এই যে এখান থেকে আমরা এন কমন নিব। এন যদি কমন নেই আমরা, এন যদি আমরা কমন নেই, তাহলে আমাদের কি থাকবে? এই যে এন যদি আমরা কমন নেই, থাকবে কে মাইনাস এন নট প্লাস এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত, আর টি। এই অংশটা আমাদের থাকবে। দেন আমরা ক্রস গুণন করে দিলাম, থাকলো আমাদের কে এন নট, দেন ই টু দি পাওয়ার কত, আর টি। ঠিক আছে। আমার লেখা কি বোঝা যায়? জি আমার লেখা কি জি বোঝা স্যার, যায়? স্পষ্ট বোঝা যায়। ওকে। দেন আমরা এন ইন্টু কত, কে প্লাস এন নট ই টু দি পাওয়ার আর টি মাইনাস ওয়ান, আবারও আমরা এখানে কমন নিয়ে নিলাম। এই যে এন নট যদি কমন নিই আমরা, ই টু দি পাওয়ার আর টি প্লাস মাইনাস হচ্ছে ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দাও, দেন কে এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত, আর টি। এখন যদি আমরা এন এর মানটা আমরা বের করি, এন ইকুয়াল টু কত, কত হবে, কে এন নট ই টু দি পাওয়ার আর টি ডিভাইডেড বাই কে প্লাস এন নট। ঠিক আছে, ই টু দি পাওয়ার আর টি মাইনাস ওয়ান। এখন এন তো একটা টি এর ফাংশন, তাহলে এন কে আমরা এইভাবে লিখে ফেলতে পারি, এন টি ইকুয়াল টু কত, কে এন নট ই টু দি পাওয়ার আর টি ডিভাইডেড বাই কে প্লাস এন নট ই টু দি পাওয়ার আর টি মাইনাস ওয়ান। এটাকে আমরা ইকুয়েশন দিলাম আমরা 3। এটা হচ্ছে আমাদের সলিউশন। দিস ইজ দ্য সলিউশন। সলিউশন আমরা করে ফেলছি, মডেল আলোচনা করে আমরা মডেলের সলিউশন করে ফেলছি। এখন আমরা আলোচনা করব স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। ঠিক আছে। সাম্যাবস্থায় স্যার বেলুকে, কি, বেলুকে ফাংশন ধরা যায়। এন তো একটা আগেই আমরা বলে দিছি, এন ইজ এ ফাংশন অফ টি। এই দেখো, এই যে, ও স্যার, বুঝতে পারি, এই যে বুঝতে বুঝতে পারছি। এন ইকুয়াল টু হচ্ছে তোমার এন টি, হলো টি সময়ের জনসংখ্যা। ঠিক আছে। জি এনটা স্যার, আগেই বুঝতে আমরা পারছি। টি এর ফাংশন হিসেবে। এখন আমরা স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম আমরা আলোচনা। এখন দেখো, স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম আলোচনা করার জন্য আমাদের প্রথমে বলতে হবে জনসংখ্যা বৃদ্ধির হার জিরো, ভারসাম্য বিন্দুতে। ভারসাম্য বিন্দু মানে কি? জনসংখ্যা বাড়বেও না কমবেও না, এইরকম বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। তাইলে ভারসাম্য বিন্দুতে কি হবে, তোমার ডি এন বাই ডিটি ইকুয়াল টু তোমার হবে জিরো। জনসংখ্যা যদি বাড়েও না কমেও না, এটার নাম হচ্ছে ভারসাম্য। এর মানে কি? এর মানে হচ্ছে জন্ম মৃত্যু যে হবে না এমন কোনো কথা নেই। মানে 10 জন জন্মগ্রহণ করলে 10 জন মৃত্যুবরণ করবে, এটা হচ্ছে তোমার ভারসাম্য অবস্থা। ঠিক আছে, জন্ম মৃত্যু ঠিকই চলবে, বাট এটা একটু ব্যালেন্সে চলবে। যতজন জন্মগ্রহণ করবে সমপরিমাণ পিপুল, সমপরিমাণ পিপুল মৃত্যুবরণ করবে। তাহলে এর জন্য হচ্ছে ডি ডিটি অফ এন ইকুয়াল টু কত, zero। তাইলে আমরা বারহাস লজিস্টিক মডেল অনুযায়ী ডি ডিটি অফ এন ইকুয়াল টু আমরা কি বলছিলাম, যে নাম ছিল আর এন, আর ওয়ান মাইনাস এন বাই কে ডিস ইকুয়াল টু কত। এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিকেটরের নাম আমরা বলছিলাম। আর এর মান হচ্ছে তোমার রেট অফ গ্রোথ অফ পপুলেশন, হ্যাঁ। দেন কে হচ্ছে তোমার পরিবেশের সহনশীলতা, এন হচ্ছে তোমার ওই সময়ে ওই এলাকার পপুলেশন, সবগুলোর নাম কিন্তু আছে। দেন আমরা আর এন, এখানে যদি আমরা কে লসাগু নিই, কি থাকবে আমাদের,
কে মাইনাস এন দিস ইকুয়াল টু জিরো। দেন আমরা এন ইন্টু কে মাইনাস এন দিস ইকুয়াল টু কত লিখবো, আমরা জিরো লিখবো। মানে আর উপরে কে নিচে, এটা দ্বারা আমরা রাইট সাইডে গুণ করে ফেললাম, এটা হয়ে গেল জিরো। ঠিক আছে, আর নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দেন কেও নট ইকুয়াল টু জিরো। এইখানে দুইটা কেন আমরা নট ইকুয়াল টু জিরো দিলাম, আমাদের রেটটা আমাদের কি থাকবে, রেটটা আমাদের জন্ম অথবা মৃত্যুর হার আমাদের কিন্তু থাকবে। দেন পরিবেশের একটা সমান ক্ষমতা থাকবে, নট ইকুয়াল টু জিরো। এটাকে যদি আমরা বলি দিস এন ইকুয়াল টু জিরো, ওর কত, কে মাইনাস এন ইকুয়াল টু জিরো, দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু হচ্ছে তোমার, দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু হচ্ছে তোমার। এখন আমরা দুইটা স্টেট আমরা এখানে পেলাম। একটা হচ্ছে এন সমান জিরো, পপুলেশন শূন্য হয়ে যাবে। আর আরেকটা কি, কে সমান এন, পপুলেশনটা পরিবেশের ধারণ ক্ষমতার সমান হয়ে যাবে। বুঝছো তো, এখানে আমরা দুই ধরনের স্টেট নিয়ে আসছি। একটা হচ্ছে পপুলেশন শূন্য হয়ে যাবে, আর একটা হচ্ছে তোমার পপুলেশন পরিবেশের ধারণ ক্ষমতার সমান হবে। ঠিক আছে, এখন প্রথম স্টেট নিয়ে আমরা আলোচনা করি। আমি কিছু জিনিস আমি লিখে রাখছি আগে থেকে, হ্যাঁ, আর মাঝখানে গ্যাপস রাখছি, যাতে আমার বেশি লিখতে না হয়। ঠিক আছে, তখন আমাদের সময় বাঁচবে। হ্যাঁ, তোমরাও বেশি লিখতে গেলে অনেক সময় বিরক্ত হয়ে যাবা যাবা, এর জন্য কিছু জিনিস আমি আগে থেকে লিখে রাখছি। এন সমান জিরো এর সাপেক্ষে রৈখিকীকরণ, মানে লিনিয়ারাইজেশন, এটাকে বলে ডেশন। এর মানে কি, লিনিয়ার ইকুয়েশন মানে কি? সকল পদের ঘাত কত যদি এক হয়, তাহলে এই ইকুয়েশনকে বলা হয় লিনিয়ারাইজেশন। তাহলে এন সমান যে জিরো, এটা কিন্তু লিনিয়ারাইজেশন আকারে না। এন এর উপরে পাওয়ার ওয়ান, আর এখানে এন এর উপরে পাওয়ার কত, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার জিরো তো, এখানে হচ্ছে এন এর উপরে পাওয়ার ওয়ান, আর এখানে হচ্ছে তোমার তোমার জিরো। তাইলে দুইটার কিন্তু সমান না। এই জন্য লিনিয়ারাইজেশন করার জন্য এন প্লাস জিরো, এন ইকুয়াল টু জিরো প্লাস এপসাইলন লিখলাম আমরা। এপসাইলন কেন লিখলাম, যেহেতু ঘাত সমান না, এখানে এন এর ঘাত ওয়ান, এর জন্য একটা এপসাইলন আমরা লিখে দিলাম। কিন্তু অযাচিত কিছু যদি লিখি, এটা মিনিংলেস হয়ে যাবে। ঠিক আছে, এটা লিখলেও এটাকে খুবই নগণ্য ভাবে লিখতে হবে। যেখানে আমরা এপসাইলনের মান বলছি, এটার নাম হচ্ছে ভেরি ভেরি লেস দেন ওয়ান। বুঝছো তো, দুইবার লেস দেন দিলে তাকে বলে ভেরি ভেরি লেস দেন ওয়ান, লেস দেন, লেস দেন কত, ওয়ান, তার নাম হচ্ছে ভেরি ভেরি লেস দেন ওয়ান। ঠিক আছে, এখন আমরা এই যে এন এর পরিবর্তে জিরো প্লাস এপসাইলন যদি লিখি, জিরো প্লাস এপসাইলন মানে তো এপসাইলন, দ্যাট মিনস এন ইকুয়াল টু কত, এপসাইলন। তাইলে এপসাইলন, এন এর জায়গায় এপসাইলন আসলো। এই যে আমরা বারহাস লজিস্টিক মডেলে এন এর জায়গায় এপসাইলন, এন এর জায়গায় এপসাইলন, এটা আসার পরে আমরা যে কাজ করব, দিস ইকুয়াল, দি এপসাইলন ইমপ্লাইজ ডি এপসাইলন বাই কত, ডিটি, দিস ইকুইভ্যালেন্ট কত, আর এপসাইলন। যেহেতু এখানে কি হবে, এর পরের পদটা কি হবে, আর এপসাইলন স্কয়ার ডিভাইডেড বাই কত হবে, কে হবে। এপসাইলন তো এমনিতেই ভেরি ভেরি লেস দেন ওয়ান। বুঝছো তো, এটা যদি ভেরি ভেরি লেস দেন ওয়ান কোন নাম্বারকে যদি আমরা স্কোয়ার করে ফেলি, এটা আরো ছোট হয়ে যাবে। তাকে যদি আমরা কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা তারা ভাগ করি, এটা আরো ছোট হয়ে যাবে। দ্যাট মিনস এই টার্মটা হচ্ছে তোমার নেগলিজিবল, একটা পার্ট আমরা বাদ দিচ্ছি। এর জন্য আমরা এখানে এই যে ইকুইভ্যালেন্স চিহ্নটা আমরা দিচ্ছি, আর এপসাইলন। এখন আমরা এই যে এপসাইলনের জায়গায় আবারও এন বসাই দিই, এন ডিটি, দিস ইকুয়াল টু কত, দিস ইকুইভ্যালেন্ট আর এন। তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না, এই যে ডি এন বাই ডিটি প্রপোর্শনাল কত, এন। তাইলে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে বর্তমান জনসংখ্যার বৃদ্ধির সমানুপাতিক। আর আমরা এক্সপোনেন্ট গ্রোথ থেকে আমরা এই জিনিসটা আমরা পাইছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এন সমান জিরো ইজ আনস্টেবল। এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি কি, যে যা নির্দেশ করে কোন ক্ষুদ্র আদিমানের জন্য কোন এলাকার জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পায়। তাইলে ইহা নির্দেশ করে, এখানে আমরা লিখে ফেলি,
ইহা নির্দেশ করে কোনো এলাকার জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পায়। যেহেতু সূচকীয় হারে বৃদ্ধি পায়, তখন আমরা কি লিখতে পারবো? সূচকীয় হারে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারবো আনস্টেবল। তাইলে অতএব এন ইকুয়াল টু জিরো, অস্থিতিশীল, বৃদ্ধি পাচ্ছে, আনস্টেবল বলতে পারবো। আনস্টেবল আমরা বলতে পারবো। এখন দেখো, আমরা আরেকটা স্টেট পাইছিলাম এন ইকুয়াল টু কে। এর জন্য আমরা সিমিলারলি তাকে লিনিয়ারাইজেশন করব প্লাস এপসাইলন দিয়ে, যেখানে এপসাইলন ভেরি ভেরি লেস দেন ওয়ান। তাহলে এন এর জায়গায় কি বসাবো আমরা? কে প্লাস এপসাইলন। দেন বারহাস লজিস্টিক মডেলে আমরা এন এর জায়গায় কি বসালাম? এন এর জায়গায় বসালাম কত? আমরা এপসাইলন। বসালাম, এন এর জায়গায় আমরা বসালাম কে প্লাস এপসাইলন। দেন এন, আর এন, আর ইন্টু কে প্লাস এপসাইলন। এখানে আমরা একটা জিনিস মনে হয় ভুল লিখছি, ওয়ান মাইনাস, এটা হবে না। ঠিক আছে, এটা হবে না। দেন প্লাস চিহ্ন হবে না, এটা হবে না। আমাদের কি ছিল? এইভাবে ছিল না বারাস লজিস্টিক মডেল, ওয়ান মাইনাস এন বাই কত, কে, এইভাবে ছিল। এন এর পরিবর্তে আমরা কে প্লাস এপসাইলন লিখলাম, ওয়ান মাইনাস কে প্লাস এপসাইলন বাই কত, এটা এইভাবে আমরা লিখছি। লিখার পরে আমরা কি করব? দেখো, এই যে এটা আমরা কেন, এই যে এটাকে আমরা দুই ভাগে ডিফারেন্সিয়েশন করছি। কেউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, পরিবেশের সহন ক্ষমতা তো এটা নির্দিষ্ট, হ্যাঁ, এর জন্য তার ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো। দেন আমরা ডি ডি অফ এপসাইলন, ডি ডিটি অফ এপসাইলন। দেন আমরা এখানে কিছু আমরা কাজ করব, আর কে প্লাস কত, আর এপসাইলন গুণ করছি। গুণ করার পরে আবারও আমরা কি করছি? এটাকে আমরা লসাগু নিছি। লসাগু নিলে নিচে হচ্ছে কে, উপরে হচ্ছে কত, কে মাইনাস, কত এপসাইলন। লসাগু নিচ্ছি। লসাগু নেওয়ার পরে আমরা লিখছি আর কে প্লাস কত, আর এপসাইলন। দেন আমরা এখানে মাইনাস এপসাইলন বাই কত, কে লিখে দিলাম আমরা। এখন আমরা কি করব? ডিটি, দিস ইকুয়াল টু, গুণ করি যদি আমরা, তাইলে প্রথম পদ কত আসে? যে আর এপসাইলন, আর কে কে ক্যান্সেল, মাইনাস কত, আর এপসাইলন। পরের পদে কত আসে? মাইনাস আর এপসাইলন স্কোয়ার বাই কত, কে। ঠিক আছে, দ্বিতীয় পদে এত আসে। তাহলে আমরা এটা কি লিখতে পারবো? কি লিখতে পারবো? এই যে আগের মতোই, এপসাইলন তো ভেরি ভেরি লেস দেন ওয়ান। তাইলে যদি ভেরি ভেরি লেস দেন ওয়ান হয়, স্কোয়ার করলে আরো ছোট হবে, কে দ্বারা ভাগ করলে এটা আরো ছোট হবে। দ্যাট মিনস এই পার্টটা হচ্ছে তোমার নেগলিজিবল। দেন আমরা কি লিখবো? ডি এপসাইলন বাই ডিটি ইকুয়াল টু মাইনাস, ইকুইভ্যালেন্ট লিখে ফেলি, মাইনাস হচ্ছে আর এপসাইলন, এটা আমরা লিখে ফেলি। দেন এখন আমরা যেই কাজ করব, এপসাইলনের মান আমরা এখান থেকে বের করে ফেলি। এপসাইলন ইকুয়াল টু কত, এন মাইনাস কে। তাহলে ডিটি কত, এন মাইনাস কে, দিস ইকুয়াল টু কত, ইকুইভ্যালেন্ট মাইনাস আর, এপসাইলনের মান কত? এপসাইলনের মান হচ্ছে তোমার এন মাইনাস কে, এন মাইনাস কে। ঠিক আছে, উইচ গিভস, যদি এন যদি কে এর দিকে যায়, হ্যাঁ, এন টেন্স টু কে হলে কে হবে যখন কত, টি টেন্স টু ইনফিনিটি, সময় যখন অসীম হবে তখন জনসংখ্যা একটা পরিবেশের সহন ক্ষমতার দিকে চলে যাবে। এটার ব্যাখ্যাটা হয়েছে এত। ঠিক আছে, তাইলে পরিবেশের সহন ক্ষমতার দিকে যদি চলে যায়, তাহলে কি হবে? জনসংখ্যাটা পরিবেশের সহন ক্ষমতার সমান হয়ে যাবে। তাইলে এন সমান কে হবে, তখন জনসংখ্যা বাড়বেও না কমবেও না। ঠিক আছে, পরিবেশের সহন ক্ষমতার সমান হয়ে গেল। এই টেবিলটাকে বলছে তোমার
এই অবস্থা থেকে বলতে স্থিতিশীল। সুতরাং সুতরাং এন সমান কে স্থিতিশীল। এটা হচ্ছে আরেকটা স্টেট। এন সমান কে হচ্ছে তোমার স্থিতিশীল। তাইলে এখানে আমরা বারহাস লজিস্টিক মডেল নিয়ে আমরা আলোচনা করছি, তার মডেল নিয়ে আলোচনা করছি, তার সলিউশন দিছি আমরা। দেন আমরা কি করছি, তার সলিউশন করার পরে বিভিন্ন স্টেট আমরা আলোচনা করছি। কি স্টেট আমরা আলোচনা করছি? জনসংখ্যা কখন বৃদ্ধি পাবে, তখন স্টেবল থাকবে, কখন আনস্টেবল থাকবে। তাহলে এন সমান 0 এবং এন সমান কে দুইটা স্টেট রয়েছে। এন সমান যখন 0 হবে তখন জনসংখ্যাটা হচ্ছে আনস্টেবল। এখন আমরা একটু যদি আমাদের আম, নিজের দিক থেকে চিন্তা করি, কোনো এলাকার জনসংখ্যা 0, কম আছে, তাহলে এই এলাকার জনসংখ্যাটা বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক। আবার কোনো এলাকার জনসংখ্যা তার সাস্টেইনেবল অবস্থানের দিকে চলে গেছে, পরিবেশের স্মরণ ক্ষমতার দিকে, তখন এই জনসংখ্যাটা কি হয়ে যাবে? আর বাড়বেও না, কমবেও না, জনসংখ্যাটা স্থিতিশীল থাকবে। ঠিক আছে। তাহলে আগামী দিন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আমরা এই যে এইভাবে আরো কিছু নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই, কি বলো? জি স্যার। সবাইকে বলবা যাতে ক্লাসে পার্টিসিপেশন করে, একটু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে নিজের কাছে। ওকে। জি স্যার, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। আদাব স্যার। আদাব স্যার। ঠিক ঠিক আছে। স্যার।